বইটির শর্ত দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বিশেষ বাছাই করা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের নানান কিছু রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান রহস্যময় শনিবারে আপনাদের স্বাগতম। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুমতি দিন আপনাদের এক রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যেতে। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। এই গল্পটি আমরা দেব সাহিত্য কুটিরের শুকতারার 101 ভূতের গল্প দ্বিতীয় খণ্ড বইটি থেকে নিয়েছি। বাড়িওয়ালা এবং রাম সহায়ের ভূমিকায় জয়, গল্পের সূত্রধারে আর কথকের ভূমিকায় আমি রাজ। শুরু হচ্ছে পোড়ো বাড়ি, শুধুমাত্র রহস্যময় শনিবারে। বাড়িওয়ালা বলল, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে, আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললুম, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই যে সেই সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ঝুঁকতে ঝুঁকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভারী অমঙ্গলের দূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের ওপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, আর উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় এখানে নাকি চরম উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেননি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে। এই আশেপাশে ছিল কয়েকটা বাড়ি। দাঙ্গার সময় মারামারি, লুটরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলো অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারে। আমি তাকে রাম বলেই ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রেখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বলল, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাতেই।
বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড় সড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বন্দিত করে তুলল, ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরো কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান, এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেই বিশ্বাস করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব, অসম্ভবকেও মনে হয় সম্ভব। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণের দিকে জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোন গলিতে মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলুম জানালার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরে খানিকটা জমির ওপর ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণে জানালা বন্ধ করে তো এই ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আরেক কারণে। সুইচ টিপাটিপি করেও আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হচ্ছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ। কোমল, রোমস্য, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানা বাইরে গিয়ে পড়লুম এবং পরের মুহূর্তেই আচম্বিত দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমার বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকর্ষিত হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু আশ্চর্য, বিছানার ওপর তো কেউ নেই। কেবল বিছানার ওপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলুম না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচড়া করেও, বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনি আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলুম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করেও তাকে আর নেভাতে পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকলুম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো।
উত্তেজিত স্বরে বললুম, রাম, এতক্ষণ আমার বিছানার ওপর কেউ শুয়েছিল, তারপর চেয়ে দেখো ঘরের আলোটা আপনি আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সেই বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আমার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। এ আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপর রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি আধ মিনিট আগেও এই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বলল, হুজুর, বাইরে চলে আসুন। বাইরে চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপরে পড়ল কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার ওপরে ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর গোলক থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনিই পাখা চলে, আপনিই আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখলাম বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব।